নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন নামক যে পাঠ্যাংশটি আছে তার বঙ্গানুবাদের ভিডিও পার্ট 2টা দেখে নেব। ভিডিও পার্ট 2 দেখার আগে ভিডিও পার্ট 1টা দেখে নেবে। ভিডিও পার্ট 1-এর শেষে আমরা কোথায় ছিলাম সেটা একটু আলোচনা করে নিই। জিমি ভ্যালেন্টাইন নামে একজন বার্গলার, পেশাদার বার্গলার, বিখ্যাত বার্গলার। সে স্প্রিংফিল্ড নামে একটা জায়গায় চুরি করতে গিয়ে সেখান থেকে সে ধরা পড়ে এবং তার 4 বছরের জেল হয় এবং সেই 4 বছরের জেলের সাজার মধ্যে থেকে সে 10 মাস জেলে কাটায়। জেলের বাইরে তার অনেক বড় বড় উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকায় সেখান থেকে সে 10 মাসের সাজা কাটানোর পর ছাড়া পায়, বেরিয়ে আসে এবং বাইরে আসার পরে সে আবার বড় বড় কয়েকটা ব্যাংকের থেকে চুরির ঘটনা ঘটায় এবং তারপর তাকে ধরার জন্য বেন প্রাইস নামক একজন বিখ্যাত গোয়েন্দা অর্থাৎ ডিটেকটিভ তাকে ধরার দায়িত্বটা হাতে নিয়ে নেয়। আমি ভিডিও পার্ট 1-এর লাস্ট যেখানে ছিলাম আমরা সেই লাস্ট লাইনটা একটু উল্লেখ করে দিই। It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman and other people with burglar-proof safes felt more at ease. অর্থাৎ বাজারে অর্থাৎ মার্কেটে এই খবরটা ছড়িয়ে পড়ে যে সেই বিখ্যাত বার্গলার যে নাকি একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছিল তাকে ধরার জন্য বেন প্রাইস নামক একজন বিখ্যাত গোয়েন্দা বা ডিটেকটিভকে দায়িত্ব দেওয়া হয়েছে বা ডিটেকটিভ দায়িত্ব নিয়েছেন এবং সেই খবরটা বাজারে ছড়ানোর পরে যাদের কাছে বার্গলার প্রুফ সেফস অর্থাৎ বার্গলার সেই সেফগুলোকে, সেই সিন্দুকগুলোকে ভাঙতে পারবে না এমন সিন্দুকের অধিকারী মানুষরা একটু স্বস্তি বোধ করে। এইখানে আমরা ভিডিও পার্ট 1টাকে শেষ করেছিলাম। এরপরে সরাসরি চলে যাব আমরা আজকের টেক্সটে। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles of the railroad down in the Black Jack country of Arkansas. জিমি ভ্যালেন্টাইন এবং তার সঙ্গে তার সেই সুটকেস, যে সুটকেসটার মধ্যে তার সেই বার্গলার টুলস অর্থাৎ চুরি করার জন্য যে যন্ত্রপাতি সেগুলোর কমপ্লিট সেট যে সুটকেসটার মধ্যে ছিল সেই সুটকেসটা নিয়ে সে রওনা দেয় ট্রেনে করে এবং গিয়ে পৌঁছায় এলমোর নামে একটা ছোট্ট শহরে, এ লিটল টাউন 5 miles of the railroad down in the Black Jack country of Arkansas, যেটা নাকি যেই শহরটা নাকি ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। ব্ল্যাক জ্যাক বলতে এক ধরনের বুশি বা আগাছা জাতীয় গাছ যেটা নাকি কী ধরনের মাটিতে জন্মায়, একটু অনুর্বর বা যেখানে খুব একটা এগ্রিকালচারাল উন্নতি হয়নি, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হয়নি এইরকম জায়গা এবং সেই জন্য এই আরকানসাস নামক জায়গাটিকে ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস বলা হচ্ছে। এই শহরটা সেই রেল রোড থেকে 5 মাইল দূরত্বে অবস্থিত এবং সেইখানে এলমোর নামক একটা শহরে, ছোট্ট শহরে সে গিয়ে নামে। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক young senior just home from college, went down the board side walk toward the hotel. board side walk বলতে বড় রাস্তার পাশে যে হাঁটার জন্য আলাদা করে পেভমেন্ট বা সাইড ওয়াক বলে যেগুলোকে, সেইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং তাকে দেখে কি মনে হচ্ছিল যেন অ্যাথলেটিক খেলোয়াড়দের যেরকম সুঠাম এবং শক্তপোক্ত চেহারা থাকে সেই রকম তাকে দেখে মনে হচ্ছিল ইয়াং সিনিয়র, একজন যুবক। এখান থেকে জিমির লুকস সম্পর্কে, জিমির অ্যাপিয়ারেন্স সম্পর্কে, তার চেহারা কেমন সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং সে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিল? টুয়ার্ড দ্য হোটেল। সে এলমোর শহরে নতুন এবং সেখানে সে একটা হোটেল খুঁজছিল। এ ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। একজন যুবতী বা একজন লেডি, ইয়াং লেডি, সেই সময় সেই রাস্তা পার করছিল, রাস্তা ক্রস করছিল। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, এবং কর্নারে এসে সে জিমির সামনে দিয়েই সেই রাস্তা পার হলো এবং গিয়ে ঢুকলো একটা দরজায়, একটা বিল্ডিংয়ের একটা দরজায়, যেই দরজার উপরে এই সাইনটা লেখা ছিল। কি সাইনটা? কি? দ্য এলমোর ব্যাংক।
Jimmy Valentine looked into her eyes, forgot what he was. জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, চোখে চোখ পড়তেই সে যেন নিজেকে ভুলে গেল। তার এত ক্রাইম এবং বার্গলারির যে হিস্ট্রি, লাইফ হিস্ট্রি, তার একটা অতীত, সেই ক্রাইমের অতীতকে সে ভুলে গেল মুহূর্তের মধ্যে তার সঙ্গে চোখ মেলাতেই। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং ভুলে গিয়ে একটা নতুন মানুষ হয়ে গেল, বা তার মধ্যে একটা নতুন মানুষের জন্ম নিল। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। সেই চোখে চোখ পড়তেই সেই মহিলা বা সেই লেডি মাথা নিচু করলো এবং কালার্ড স্লাইটলি, অর্থাৎ যেটাকে আমরা ব্লাশ করা বলি, অর্থাৎ লজ্জায় তার মুখ লাল হয়ে গেল বা রঙিন হয়ে গেল। স্লাইটলি মানে কিছুটা। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। এইরকম ব্লাশ করার কারণ কি? কারণ ইয়াং মেন অফ জিমি স্টাইলস অ্যান্ড লুকস, জিমির মতো দেখতে এবং জিমির স্টাইলের ইয়াং মেন, যুবক, এলমোর শহরে খুব একটা দেখা যায় না। তাই স্কার্স ইন এলমোর, স্কার্স বলতে অভাব। জিমি collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders, and began to ask him questions about the town, feeding him dimes at intervals. জিমি সেই ব্যাংকের দরজার সামনে গিয়ে উপস্থিত হলো, যেখানটা ওই এলমোর ব্যাংক সাইনবোর্ড দেওয়া ছিল, এবং সেখানে একটা বালক লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, সেই বালক উদ্দেশ্যবিহীনভাবে যেন সেই ব্যাংকের সিঁড়িতে বসে আছে বা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। সেই বালকটাকে সে কলার চেপে ধরলো। কলার বলতে আমরা যা বুঝি, আমি যদি কারো কলার চেপে ধরি তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণ আমার কন্ট্রোলে, এবং তাহলে পরে আমি তাকে যা জিজ্ঞেস করব সে তার উত্তর দিতে বাধ্য। তাই বলা হচ্ছে যে জিমি কলার্ড এ বয় লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, যেন মনে হচ্ছিল যে সেই ব্যাংকের স্টক হোল্ডার্সদের মধ্যে একজন, অর্থাৎ সেই ব্যাংকের মালিকানা তার কাছে আছে বা মালিকানা নিতে চায়, এইরকম একটা ভাব। তাহলে তার একটা কর্তৃত্ব তৈরি হয় সেই বালকটির উপরে। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, এবং সেই শহর সম্পর্কে, যেহেতু সে সেই শহরে নতুন, সেই শহর সম্পর্কে বালকটিকে প্রশ্ন করতে শুরু করলো। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস, এবং কিছুক্ষণ পরপর তাকে ডাইমস অর্থাৎ কয়েন্স, যেটাকে আমরা খুচরো পয়সা বলি, সেরকম তাকে কিছু মুদ্রা বা ডাইমস অর্থাৎ কয়েন্স দিতে লাগলো কিছুক্ষণ পরপর। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট। কিছুক্ষণ পর সেই ইয়াং লেডি, যে ওই এলমোর ব্যাংকে ঢুকেছিল একটু আগে, সে বেরিয়ে এলো। লুকিং লয়ালি আনকনশিয়াস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে। সেই মহিলা যখন বেরিয়ে এলেন, তিনি রাজকীয়ভাবে জিমিকে, যে নাকি ওই সুটকেসটা হাতে ধরেছিলেন, তাকে না দেখার ভান করে সোজা নিজের পথে হাঁটা দিলেন, যেন তাকে দেখতেই পেলেন না, এরকম একটা রাজকীয় ভাব। Isn't that young lady Polly Simpson? asked Jimmy with spacious guile বা গায়েল। এখানে স্পেশিয়াস গায়েল কথাটার অর্থ এই পেজটার নিচে ওয়ার্ড মিনিংয়ে পেয়ে যাবে। ওয়ার্ড মিনিংয়ে দেখে নাও কি দেওয়া আছে। স্পেশিয়াস কথাটার অর্থ হচ্ছে সিমিং টু বি ট্রু অর কারেক্ট বাট অ্যাকচুয়ালি ফলস। অ্যাকচুয়ালি এখান থেকে এই লাইনটার মানেটা কি, যে জিমি সেই বালকটিকে জিজ্ঞেস করছে যে এটা পলি সিমসন না? পলি সিমসন ওই মহিলার নাম যে না, বা ওই মহিলার নাম যে পলি সিমসন না, সেটা জিমি খুব ভালো মতো জানে, এবং ইচ্ছে করে সেই বালকটার সামনে জিমি ভ্যালেন্টাইন একটা ভান করলো, একটা অভিনয় করলো যেন সেই মহিলাকে সেই জিমি চেনে, এবং ইচ্ছে করে একটা ভুল নাম বলল, যাতে সেই বালকটা মনে করে যে সেই মহিলাকে জিমি চেনে, এবং সেই বালকটা জিমির ট্র্যাপে পড়ে গেল, জিমির ফাঁদে পড়ে গেল। এবং গাইল কথাটার অর্থ হচ্ছে দ্য ইউজ অফ ক্লেভার বাট ডিসঅনেস্ট মেথডস, অসৎ পদ্ধতি অবলম্বন করা, টু ডিসিভ সামওয়ান, কাউকে ঠকানোর জন্য, কারোর সাথে প্রতারণা করার জন্য। অর্থাৎ জিমি এমনি একটা কাল্পনিক নাম বলছে, পলি সিমসন সেই মহিলাটার নাম, এবং বলছে যে এই মহিলাটার নাম পলি সিমসন না, এবং
সেই বালকটি ভাবল যে জিমি সেই মহিলাকে চেনে এবং তার নামটা ভুল বলছে। জিমির কায়দাটা এইরকম ছিল, অর্থাৎ ইচ্ছে করে একটা ভুল নাম বলে সেই মহিলার আসল নামটা জানার চেষ্টা করছিল। নো, সেড দ্য বয়, বালকটি বলল, না না, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। এবং বালকটি সত্যি সত্যি জিমির সেই ট্র্যাপে পড়ে মহিলাটির আসল নামটা বলে দিল। সে, তার নাম অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা এই ব্যাংকের মালিক। হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর, ওগুলো কথা ছাড়ো, তুমি এলমোরে এসছো কেন? বালকটি জিমি ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করলো যে তোমার এলমোরে আসার কারণটা কি? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, এটা কি একটা সোনার ঘড়ির চেন? তখনকার দিনে আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি যে পুরনো দিনের ব্যক্তিরা রিস্ট ওয়াচ তখনও পরার চলটা তেমনভাবে আসেনি। তখন ঘড়ির সঙ্গে চেন দিয়ে কোটের বা শার্টের বাটনের সাথে সেই চেনটাকে জুড়ে দিয়ে ওই ঘড়িটাকে চেন দিয়ে পকেটের মধ্যে পুড়ে রাখা হতো। দ্যাট ইজ কল্ড ওয়াচ চেন, এবং সেই চেনটা ছিল সোনার। এবং এই গোল্ড ওয়াচ চেনটা সেই বালকটির চোখে পড়ে যায় এবং বালকটি তাকে প্রশ্ন করতে থাকে যে এটা গোল্ড ওয়াচ চেন না? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমার একটা বুলডগ কেনার ইচ্ছে আছে। গট এনি মোর ডাইমস, তোমার কাছে কি আরও ডাইমস আছে, অর্থাৎ তোমার কাছে কি আরও কয়েন্স আছে? অর্থাৎ ছেলেটি বুঝতে পেরে গেছিল যে জিমি এই শহর সম্পর্কে বা এই ব্যাংক সম্পর্কে, ওই মহিলা সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইছে এবং তার জন্য তাকে কয়েন দিতে সে রাজি। এই সুযোগে সেই বালকটি তার যা যা মনের ইচ্ছা, যা যা প্রয়োজন, সেই সবগুলোর জন্য যত কয়েন্স দরকার, যত ডাইমস দরকার, সেইগুলো সেই সুযোগে জিমির কাছ থেকে সে চেয়ে নিচ্ছে। এরপরে জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। জিমি সেই শহরের একটা হোটেল যার নাম প্ল্যান্টার্স হোটেল, দেখো পি ক্যাপিটাল, অর্থাৎ এটা প্রপার নাউন। প্ল্যান্টার্স হোটেল সেই হোটেলটার নাম। সেখানে গিয়ে উঠল। রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, সেখানে সে নাম রেজিস্টার করলো, একটা ছদ্মনাম, অন্য একটা নামে, রাল্ফ ডি স্পেন্সার নামে সে সেখানে রেজিস্টার করলো। অ্যান্ড এঙ্গেজড রুম, একটা রুম বুক করলো। হি লিনড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে সেই ব্যাংকের যে রিসেপশন থাকে বা ডেস্ক থাকে যেখানে বুকিংটা সে করলো, সেখানে সেই ডেস্কে হেলান দিয়ে দাঁড়ালো এবং তার সেই এলমোর শহরে আসার কারণ সেই ব্যাংকের ক্লার্ককে, অর্থাৎ সেই ব্যাংকের যে কর্মচারী ছিল তাকে বলতে লাগলো। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস। সে বলল যে সে সেই শহরে, অর্থাৎ এলমোর শহরে এসেছে কিসের জন্য? টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস। বিজনেস অর্থাৎ ব্যবসা করার জন্য একটা লোকেশন খুঁজতে এসেছে এই শহরে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? সে আরও জিজ্ঞেস করলো যে এই শহরে জুতোর ব্যবসা কেমন চলছে এখন? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে ভেবেছে যে এই শহরে এসে সে একটা জুতোর বিজনেস শুরু করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এখানে কি ভালো ওপেনিং আছে? এখানে ওপেনিং শব্দটার একটা বিশেষ অর্থ আছে। আমরা যারা ব্যবসা করতে আগ্রহী তারা কোনো দোকান বা শোরুম দেওয়ার জন্য কি চিন্তা করি যে সেই দোকানের জন্য একটা উপযুক্ত লোকেশন কোথায় হবে, সেই লোকেশনটা কেমন হবে। লোকেশনটা হওয়া উচিত বড় রাস্তার পাশে বা তার ফ্রন্ট সাইডটা যেন রাস্তার পাশে হয়। দ্যাট ইজ কল্ড ওপেনিং। এমন একটা জায়গা সে খুঁজছিল সেই এলমোর শহরে এবং সেটাই সে সেই ব্যাংকের ক্লার্ককে সে বলল যে এখানে কোনো ভালো ওপেনিং আছে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। সেই ক্লার্ক, সেই হোটেলের কর্মচারী, জিমির আদব কায়দা, পোশাক আশাক, চালচলন দেখে সে মুগ্ধ হয়ে গেল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন। যেন তাকে দেখে মনে হচ্ছিল যে জিমি ভ্যালেন্টাইন, যে নিজেকে রাল্ফ ডি স্পেন্সার বলে সেখানে পরিচয় দিয়েছিল, সে যেন একটা ফ্যাশনের একটা প্যাটার্ন, ফ্যাশনের একটা আইডল। কাদের কাছে? টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। আমি একটু আগেই বললাম যে এলমোর শহরটা একটা ছোট্ট শহর এবং সেই শহরটা এগ্রিকালচারালি খুব একটা ডেভেলপড নয়। তার ফলে সেই শহরের মানুষজনের কাছে খুব একটা ক্যাশ ইন হ্যান্ড অথবা লিকুইড মানি সেই শহরের মানুষজনদের কাছে থাকবে না।
কিন্তু সেই শহরের যারা ইউথসরা থাকে অর্থাৎ যুবক যুবতীরা থাকে সব জায়গাতেই আমরা লক্ষ্য করি তাদের মধ্যে ফ্যাশনেবল ড্রেস পরা, ভালো ভালো পোশাক আশাক পরা এইসবের প্রতি একটা ঝোঁক দেখা যায়। অর্থের দিক থেকে তারা খুব একটা স্বাবলম্বী না হওয়া সত্ত্বেও তাদের মনে এই ইচ্ছাটা রয়েই যায় যে তারা ভালো ভালো পোশাক পরুক, স্টাইলিশ হোক বা ফ্যাশনেবল হোক। তাই বলা হচ্ছে যে থিনলি গিল্ডেড ইউথ, এই ধরনের ইচ্ছা থাকা সত্ত্বেও করতে না পারা বা অ্যাফোর্ড করতে না পারা ইউথদের কাছে, ইউথ অফ এলমোর, এদের কাছে জিমি ভ্যালেন্টাইন একটা ফ্যাশনের আইকন হয়ে উঠেছিল। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। কিন্তু হি বলতে এখানে সেই হোটেলের কর্মচারী, ক্লার্ক, সে জিমি ভ্যালেন্টাইনের এখানে আসার উদ্দেশ্য এবং কারণ সম্পর্কে সে বুঝতে পেরে গেছিল, পারসিভ করে ফেলেছিল। While trying to figure out Jimmy's manner of trying his four in hand, he cordially gave information. এবার সেই ক্লার্কের কাছ থেকে সে বিজনেস করার ইনফরমেশন জিমি জানতে চাইছিল। আর সেই ক্লার্কের জিমির যে টাই বাঁধার যে পদ্ধতি, এক বিশেষ পদ্ধতি, এই পদ্ধতি 19th সেঞ্চুরিতে বেশ প্রচলিত ছিল এবং সেই টাই বাঁধার পদ্ধতিটাকে, অর্থাৎ যেই নট দিয়ে, অর্থাৎ টাই বাঁধার জন্য আমরা একটা গেরো বা গিট, একটা নট ব্যবহার করি, তো এই বিশেষ ধরনের নটটাকে বলা হচ্ছে ফোর ইন হ্যান্ড। এবং বলা হচ্ছে while trying to figure out Jimmy's manner of tying his four in hand, অর্থাৎ কিভাবে জিমি তার টাইটা বেঁধেছে ফোর ইন হ্যান্ড পদ্ধতিতে, সেটা ফিগার আউট করার চেষ্টা করছিল সেই ক্লার্ক। এবং এই ফিগার আউট করতে করতে সে কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, তার কাছ থেকে জিমি যা জানতে চাইছিল সব ইনফরমেশন সে ধীরে ধীরে আন্তরিকতার সঙ্গে দিয়ে দিল। ইয়েস, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, এখানে বেশ ভালোই একটা ওপেনিং আছে ইন দ্য শু লাইন, যেখানে জুতোর দোকান বা জুতোর ব্যবসা, জুতোর বাজার এখানে উপস্থিত আছে, সেখানে একটা ভালো ওপেনিং আছে। এইভাবে সেই ক্লার্ক ধীরে ধীরে জিমির প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিতে লাগলো এবং দিতে দিতে জিমির টাই বাঁধার পদ্ধতিটা, অর্থাৎ সেই ফোর ইন হ্যান্ড স্টাইলের যে নটটা, সেটা বোঝার চেষ্টা করছিল। দেয়ার ওয়াজেন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। এখানে বা সেই এলমোর শহরে খুব একটা ভালো জুতোর দোকান নেই, অর্থাৎ যেখানে এটা যে বলা হচ্ছে এক্সক্লুসিভ শু স্টোর, অর্থাৎ শুধুমাত্র জুতোর জন্য আলাদা করে কোনো শু স্টোর নেই এইখানে। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেলড দেম। এখানে ওই ড্রাই গুডস যারা বিক্রি করে এবং জেনারেল স্টোর্স অর্থাৎ মুদিখানা দোকান যাদের আছে, তারাই ওই সব জিনিসের সঙ্গে সঙ্গে জুতোও বিক্রি করে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এখানে মোটামুটি সব ধরনের ব্যবসাই ভালোই চলে। আপনি যে ধরনের ব্যবসাই করুন না কেন, ব্যবসা ভালোই চলে এই শহরে। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। অর্থাৎ এই হোটেলের ক্লার্কের মিস্টার স্পেন্সারকে এতই ভালো লেগে গেছিল যে সে আশা করছিল যে আশা করি মিস্টার স্পেন্সার এই এলমোর শহরে লোকেট করবেন, অর্থাৎ সেটেল হবেন, অর্থাৎ তিনি তার বিজনেস এখানে সেট আপ করবেন। হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন। তিনি আরও বলছেন যে এই শহরে বাস করতে বেশ আপনার ভালোই লাগবে, অর্থাৎ প্লিজেন্ট, অর্থাৎ আপনার মনোরম পরিবেশ মনে হবে এই শহরে বাস করতে। অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল। এবং এখানকার মানুষ বেশ সামাজিক, অর্থাৎ সকলের সঙ্গে মেশে এবং তারা ভালো আদব কায়দা জানে। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার আরও ভাবলেন, মিস্টার স্পেন্সার এখানে আমরা জিমির কথা বলছি, তিনি ভাবলেন যে তার যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে ওই তার ক্রাইমের একটা ইতিহাস থেকে নিজেকে মুক্ত করার জন্য এই শহরে এসে উপস্থিত হয়েছেন, তাই তিনি এই শহরে কিছুদিন থাকবেন এবং সম্পূর্ণ বিষয়টা, সম্পূর্ণ সিচুয়েশনটা, পরিস্থিতিটা পর্যবেক্ষণ করবেন। লুক ওভার দ্য সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবেন। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। ক্লার্কের তাকে এতই পছন্দ হয়েছে যে তিনি বয়কে অর্থাৎ ওয়েটারকে ডাকলেন না। কিসের জন্য? হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। সে নিজেই জিমি ভ্যালেন্টাইন
ওরফে মিস্টার রাল্ফ ডি স্পেন্সারের সুটকেসটা নিজেই ক্যারি করে নিয়ে যাবেন তার রুম পর্যন্ত। ইট ওয়াজ রাদার হ্যাভি। সুটকেসটা হাতে নিয়ে ক্লার্ক দেখছে যে সুটকেসটা বেশ ভালোই ভারী। তো এখানে 4 in hand এর ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এ মেথড অফ টাইং অর নটিং এ নেকটাই। যেটা বললাম আমি যে নেকটাই অর্থাৎ টাই পরার যে পদ্ধতি, তার যে বিশেষ পদ্ধতি সেটাকে একটা 4 in hand নামে পরিচিত ছিল সেই টাই বাঁধার পদ্ধতিটা। এরপরের টেক্সট, মিস্টার রাল্ফ স্পেন্সার, দ্য phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alterative attack of love, remained in Elmore and prospered. কি বলা হচ্ছে এখানে, একটা ফোয়েনিক্স বলে একটা, বা ফিনিক্স অনেকে বলে, ফিনিক্স কথাটার অর্থটা এখানে একটু বলা দরকার। ফিনিক্স হচ্ছে পৌরাণিক কাহিনীর একটা চরিত্র, যে চরিত্রে একটা পাখিকে আমরা কল্পনা করি। এই পাখিটির বা এই ফিনিক্স পাখিটির বিশেষত্ব কি, যে এই ফিনিক্স পাখিটি তার আয়ু ফুরিয়ে যাওয়ার পর বা তার জীবনকাল শেষ হয়ে যাওয়ার পর সে নিজেকে পুড়িয়ে ফেলে, সে নিজেকে ভস্মীভূত করে ফেলে এবং সেই ভস্ম থেকে, তার সেই ছাই থেকে সে পুনর্জন্ম নেয়। তাই এই ফিনিক্স পাখিটাকে জিমি ভ্যালেন্টাইনের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। কি বলা হচ্ছে, সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ। অল্টারেটিভ শব্দটার অর্থ নিচে দেখে নাও, এই পেজটার নিচে ওয়ার্ড মিনিংয়ে, যে সামথিং দ্যাট অল্টার্স অর চেঞ্জেস এ পারসন, এমন একটা কিছু যেটা একজন ব্যক্তিকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, পাল্টে দেওয়ার মতো আক্রমণ। কিসের আক্রমণ? অফ লাভ, ভালোবাসার। তাই বলা হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড। জিমি ভ্যালেন্টাইন সম্পূর্ণ একটা নতুন মানুষে রূপান্তরিত হয়েছিলেন আফটার এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ। কিসের পরে? হঠাৎ একটা পরিবর্তনকারী অ্যাটাক অফ লাভের মাধ্যমে, অ্যাটাক অফ লাভের পরে। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন হচ্ছে সেই ফিনিক্স পাখি এবং এই অ্যাটাক অফ লাভটা হচ্ছে সেই আগুন, সেই নিজেকে ভস্মীভূত করে দেওয়ার পদ্ধতি। এবং সেই অ্যাটাক অফ লাভের পরে তার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসে, তার আমূল পরিবর্তন হয়। বলা হচ্ছে যে জিমিস অ্যাশেজ, তার পুড়ে যাওয়া যে ছাই, সেই ছাই থেকে, লেফট বাই দ্য ফ্লেম অফ সাডেন, সেই ছাইটা কিসের থেকে আসলো? যে সাডেন অ্যাটাক, সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ থেকে আসলো। সেই ছাই থেকে সম্পূর্ণ নতুন একজন মানুষ জন্ম নিল, ফিনিক্সের দ্বিতীয় জন্মের মতো। তার নাম কি? তার নাম মিস্টার রাল্ফ ডি স্পেন্সার। সেই মিস্টার রাল্ফ ডি স্পেন্সার কি করলেন? রিমেইনড ইন এলমোর, তিনি এলমোরে থেকে গেলেন, অ্যান্ড প্রসপার্ড, এবং সেখান থেকে ধীরে ধীরে তিনি উন্নতি লাভ করলেন। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। তিনি সেখানে একটা শু স্টোর অর্থাৎ একটা জুতোর দোকান খুললেন বা স্টোর খুললেন, এবং সেখান থেকে আস্তে আস্তে তার ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। ট্রেড অর্থাৎ ব্যবসা, বিজনেস। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস। জিমি ভ্যালেন্টাইনের যে জীবন, তার যে ইতিহাস, তার যে ক্রাইমের একটা জীবন, সেই জীবনে তার কাছে হয়তো অর্থ ছিল কিন্তু তার সামাজিক মর্যাদা ছিল না। কিন্তু এখন তাকে তার পাড়া প্রতিবেশী বা সমাজে তার একটা বেশ ভালো একটা মর্যাদাপূর্ণ ছবি তৈরি হয়েছে এবং সে সামাজিকভাবেও সফল হলো, অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং তার অনেক বন্ধুবান্ধব তৈরি হলো। সে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে সে পূরণ করলো। অ্যাকমপ্লিশড কথার অর্থ হচ্ছে অ্যাচিভমেন্ট। সে অ্যাচিভ করলো তার মনের ইচ্ছাটাকে। কি ইচ্ছা? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে সেই মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা করলো, অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং দেখা করার পরে তার চার্মস দ্বারা, তার সৌন্দর্য দ্বারা, তার বিউটি দ্বারা দিনের পর দিন ধীরে ধীরে আরও বেশি বেশি করে ক্যাপটিভেটেড অর্থাৎ আকৃষ্ট হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. প্রায় 1 বছর পরে মিস্টার রাল্ফ ডি স্পেন্সারের
অবস্থাটা এমন ছিল, সিচুয়েশনটা এমন ছিল যে হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে সমাজের এখন একজন সম্মানীয় ব্যক্তি। কমিউনিটি অর্থাৎ সে যেই অঞ্চলে বাস করে, অর্থাৎ যেই এলাকায় থাকে, সেই এলাকার মানুষজনদের কাছে সে এখন একজন সম্মানীয় ব্যক্তি। হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং, এবং তার জুতোর ব্যবসা দিন দিন উন্নতি লাভ করছে, বিকাশ লাভ করছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন 2 weeks, এবং আগামী 2 সপ্তাহের মধ্যে সে অ্যানাবেলকে বিয়ে করতে যাচ্ছে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার। মিস্টার অ্যাডামস কাকে বলা হচ্ছে? অ্যানাবেল অ্যাডামসের পিতা, অর্থাৎ যিনি নাকি সেই এলমোর ব্যাংকের ওনার, তাকে মিস্টার অ্যাডামস বলা হচ্ছে। তিনি কি? তিনি একজন টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার। কান্ট্রি ব্যাংকার কথাটার অর্থ কি? কান্ট্রি সাইড বলতে আমরা যেটাকে বুঝি যে শহর লাগোয়া, শহরের আশেপাশে যে একটু একটু গ্রাম্য এলাকাগুলো, সেই সব জায়গায় ছোট ছোট ব্যাংক গড়ে ওঠে। সেই সব ব্যাংকগুলোকে কান্ট্রি ব্যাংক বলে, এবং সেই ব্যাংকের মালিককে কান্ট্রি ব্যাংকার বলে। তিনি ছিলেন একজন টিপিক্যাল, অর্থাৎ সাধারণ, কমন বলা যেতে পারে। প্লডিং কথাটার অর্থ হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের চলার বা হাঁটার স্টাইল। তাই বলা হচ্ছে মিস্টার অ্যাডামস, যিনি নাকি একজন সাধারণ বা খুব কমন একজন প্লডিং কান্ট্রি ব্যাংকার, তিনিও অ্যাপ্রুভড স্পেন্সার। তিনিও মিস্টার স্পেন্সারকে অ্যাপ্রুভ করে দিয়েছিলেন, অর্থাৎ তার কন্যা মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে মিস্টার স্পেন্সারের যে বিবাহ, সেই বিবাহটাকে মঞ্জুর করে দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন। অ্যানাবেল মিস্টার স্পেন্সারের উপরে গর্ববোধ করত। অ্যানাবেল মিস্টার স্পেন্সার এর উপরে যতটা গর্ববোধ করত, ঠিক ততটাই সে তাকে ভালোবাসত। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. এখানে আমরা মিস্টার স্পেন্সারের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা একতরফা ভালোবাসা ছিল না, অর্থাৎ অ্যানাবেলও মিস্টার স্পেন্সারকে সমানভাবে ভালোবাসত, এই একটা আইডিয়া বা ধারণা পাচ্ছি। এবং বলা হচ্ছে যে হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার। মিস্টার অ্যাডামসের বাড়িতে মিস্টার স্পেন্সার যাতায়াত করে এখন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাবেলের একজন ম্যারিড সিস্টার, অর্থাৎ বিবাহিত বোন ছিল, তার বাড়িতেও মিস্টার স্পেন্সার যাতায়াত করে। এবং এই দুটো বাড়িতে এমনভাবে যাতায়াত করে এবং সময় কাটায় যেন অ্যাজ ইফ হি ওয়্যার অলরেডি এ মেম্বার, যেন মিস্টার স্পেন্সার তাদের ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দিস লেটার। একদিন জিমি তার রুমে বসলো এবং বসে একটা চিঠি লিখলো। কি চিঠি? হুইচ হি মেইল টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস, যেটা নাকি সে একটা গোপন ঠিকানায় পাঠালো। সেই ঠিকানাটা কি সেটা পরে বলছি। একটা গোপন ঠিকানায় সেই চিঠিটা পাঠালো। সেই ঠিকানাটা কার? ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস। সেই ঠিকানাটা তার পুরনো বন্ধুদের মধ্যে একজনের ঠিকানা, যে নাকি কোথায় থাকে? ইন সেন্ট লুইস। সেন্ট লুইস বলে একটা জায়গায় সে থাকে। তার পুরনো বন্ধু বলতে কাদের কথা বলা হচ্ছে? যারা নাকি তার আগের জীবন, অর্থাৎ সেই ক্রাইমের যে জীবন, বার্গলারির যে জীবন, সেই জীবনে তার বন্ধুদের মধ্যে একজন ছিল এই বন্ধুটি, যাকে সে খুব ক্লোজ ফ্রেন্ড মনে করত, এবং সে বাস করত সেন্ট লুইসে। সেই চিঠিটা দেখে নেব। এখানে সেই চিঠিটা, সম্পূর্ণ চিঠিটা তুলে দেওয়া হয়েছে। চিঠিটা এই বলে শুরু হচ্ছে, ডিয়ার ওল্ড প্যাল অর্থাৎ এখানে ফ্রেন্ড, বন্ধু, প্রিয় বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock। পরের বুধবারে রাত্রি 9টায় আমি চাই তুমি আমার সঙ্গে লিটল রকের সুলিভানস প্লেস, এটা একটা জায়গা, অ্যাড্রেস, সেখানে আমার সঙ্গে দেখা করো। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। আমি চাই তুমি আমার জন্য কয়েকটা ছোট ছোট কাজ আমি শেষ করতে পারিনি, সেই কাজগুলো তুমি শেষ করো। অ্যান্ড অলসো, এবং আরও বলছি, I want to make you a present of my kit of tools. আমি চাই যে আমার যে কিট অফ টুলস, অর্থাৎ সেই টুলস অফ বার্গলারি যে সুটকেসটার মধ্যে আছে, সেই সম্পূর্ণ সেটটা তাকে গিফট করতে চায় আমাদের
জিমি ভ্যালেন্টাইন ওরফে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার তার বন্ধুকে সেই কমপ্লিট সেট অফ টুলস অফ বার্গলারি তাকে প্রেজেন্ট করতে চায়। কিসের জন্য? কারণ তার হয়ে তার বন্ধুটি কয়েকটা কাজ সম্পূর্ণ করবে, সেই জন্য। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি ওগুলো পেয়ে খুব খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, কারণ তুমি $1,000 দিয়েও ওই টুলসগুলোর ডুপ্লিকেট করতে পারবে না। টুলসগুলো এতটাই ইউনিক এবং এতটাই দামি। সে বিলি, বিলি হচ্ছে সেই বন্ধুটির নাম যাকে সে চিঠিটা লিখছে। সে বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস এ ইয়ার অ্যাগো, আমি প্রায় 1 বছর হলো সেই পুরনো কাজ, পুরনো ব্যবসা, পুরনো বিজনেস ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি একটা দোকান নিয়েছি, স্টোর নিয়েছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, এবং আমি এখানে একটা সৎ জীবনযাপন করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks from now, এবং আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ভালো মেয়েকে বিবাহ করতে যাচ্ছি আজ থেকে 2 সপ্তাহের মধ্যে। ইটস দ্য অনলি লাইফ বিলি, এটাই আসল জীবন বিলি, দ্য স্ট্রেট ওয়ান, সোজা সাপটা জীবন। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের মধ্যে পরিবর্তন আসার পরে সে রাল্ফ ডি স্পেন্সার নামে একটা অন্য জীবন যাপন করছে, এবং এই জীবনটা একটা সৎ, একটা সহজ সরল জীবন, যে জীবনে কোনো ক্রাইম নেই, কাউকে ঠকানোর কোনো মানসিক যন্ত্রণা নেই, বিবেকের দংশন নেই। এবং এই জীবনটা লিড করতে পেরে, এই জীবনটা যাপন করতে পেরে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার এতটাই খুশি যে সে তার চিঠিতে তার বন্ধুকে বলছে, ইটস দ্য অনলি লাইফ, এটাই একমাত্র জীবন, এটাই আসল জীবন বিলি, দ্য স্ট্রেট ওয়ান, সোজা সহজ সরল জীবন, সৎ জীবন। I wouldn't touch $1 of another man's money now for $1,000,000, আমি এখন, আমাকে কেউ যদি $1 million দেয়, তাও আমি অন্যের অর্থে হাত দেব না। অর্থাৎ সৎ জীবন যাপন করার যে টেস্টটা, যে স্বাদটা, সেটা এখন জিমি ভ্যালেন্টাইন ওরফে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার পেয়েছে। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমার এই বিয়েটা হয়ে যাওয়ার পরে আমি আমার এখানে সব কিছু বেচে দেব এবং ওয়েস্ট অর্থাৎ পশ্চিমে চলে যাব, গো ওয়েস্ট, where there won't be so much danger of having old scores brought up against me. ওল্ড স্কোরস, এই কথাটার মানে কি? স্কোর বলতে আমরা কি বুঝি? স্কোর কার্ড শুনেছি আমরা খেলার সময়, তো স্কোর কার্ড কথাটা কেন বলে? এই স্কোর কার্ড কথাটা বলতে কি বোঝায়? আমরা যে খেলার মধ্যে যে স্কোরগুলো করি, অর্থাৎ যে পারফরমেন্সগুলো করি, তার মিলিত, তার সম্মিলিত ফল হচ্ছে সেই স্কোর কার্ড। এইখানে এই গল্পে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার এখন বলছেন যে আমি পশ্চিমে চলে যাব সব কিছু বেচে দিয়ে আমার বিবাহের পরে, এবং এমন জায়গায় যাব যেখানে আমার পুরনো স্কোর্সগুলো, অর্থাৎ পুরনো অতীতের ইতিহাসগুলো এবং রেকর্ডসগুলো যেখানে আমাকে আর তাড়া করতে পারবে না। তাই বলছে যে where there won't be so much danger, এত বিপদ থাকবে না, of having old scores brought up against me, পুরনো ইতিহাসগুলো আমার বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ থাকবে না, বা সেই বিপদ আমার বিরুদ্ধে কাজ করতে পারবে না। I tell you বিলি, she is an angel, আমি তোমাকে বলছি বিলি যে ও একটা পরী বা ও একটা অ্যাঞ্জেল। সে বলতে এখানে ও বলতে কাকে বোঝাচ্ছে? যে অ্যানাবেলকে বোঝাচ্ছে, যাকে সে বিবাহ করতে যাচ্ছে। She believes in me, সে আমাকে বিশ্বাস করে। and I wouldn't do another crooked thing for the whole world. crooked thing অর্থাৎ crooked thing বলতে এখানে বলা হয় যে যেটা সহজ সরল কাজ নয়, যেটা বাঁকা কাজ, যেটা গতানুগতিক কাজের বাইরে, অর্থাৎ এখানে সেই ইললিগাল ক্রাইমস যেগুলো সে একসময় করে এসছে, সেই কাজগুলোকে রেফার করছে crooked things বলতে। বলছে যে সে আমাকে বিশ্বাস করে এবং আমি তার এই বিশ্বাসটা ভাঙতে পারবো না। অ্যান্ড আই ওয়ন্ট ডু অ্যানাদার ক্রুক থিং, আমি আর একটাও বেআইনি বা বাঁকা কাজ করতে পারবো না ফর দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য। সারা পৃথিবী আমার কাছে এনে দিলেও আমি একটা এই ধরনের খারাপ কাজ করতে পারবো না বা
এই ধরনের খারাপ কাজ করে তার বিশ্বাস ভঙ্গ করতে পারবো না। বি শিওর টু বি অ্যাট সুলিজ, নিশ্চিতভাবে সুলিজ এই জায়গাটিতে এসো, আসতে ভুলে যেও না। ফর আই মাস্ট সি ইউ, কারণ আমার তোমার সঙ্গে দেখা করতেই হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে সেই টুলসগুলো, অর্থাৎ টুলস অফ বার্গলারি, দ্য কমপ্লিট সেট অফ টুলস ফর বার্গলারি আমি আমার সঙ্গে নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, এখানে সে তার অরিজিনাল নামটাই লিখেছে, কারণ জিমি বললে সে সেই তার বন্ধু তাকে চিনতে পারবে, মিস্টার রাল্ফ ডি স্পেন্সার বললে তাকে চিনতে পারবে না। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোট দিস লেটার, সোমবার রাত্রি যখন জিমি এই লেটারটি, এই চিঠিটি লিখল, বেন প্রাইস jogged unobtrusively into Elmore in a livery buggy. বেন প্রাইস তার খবর, তার হদিশ পেয়ে গেছে। কার? মিস্টার জিমি ভ্যালেন্টাইনের হদিশ। এবং তার পেছনে তার পিছা করতে করতে, এবং আনঅবট্রাসিভলি এখানে দেখো মিনিংয়ে দেওয়া আছে আননোটিসড, অর্থাৎ কেউ তাকে দেখে বুঝতে পারবে না যে এ একজন বিখ্যাত গোয়েন্দা বা ডিটেকটিভ। এবং জগিং করার মতো, অর্থাৎ হেলতে দুলতে সে সকলের অলক্ষ্যে ধীরে ধীরে এলমোর শহরে এসে পৌঁছলো। কিভাবে, কিসে করে এসে পৌঁছলো? ইন এ লিভারি বাগি, একটা হর্স ক্যারেজ অর্থাৎ ঘোড়ায় টানা গাড়িতে এসে পৌঁছলো। হি লঞ্চড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। হি লঞ্চড অ্যাবাউট, সে একটা কোনো একটা থাকার জায়গায় উঠল এবং সেই শহরটা, সম্পূর্ণ শহরটা ধীরে ধীরে শান্তভাবে, নিশ্চুপে, নিঃশব্দে, নিস্তব্ধভাবে ঘুরে বেড়ালো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তার যেটা প্রয়োজন, সে যেই উদ্দেশ্যে এখানে এসেছে সেটা পেয়ে যাচ্ছে। আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা সে জানতে এসেছে। এবার সে জানতে পারলো। সে কিভাবে জানতে পারলো? ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, ফ্রম স্পেন্সার শু স্টোর, স্পেন্সারের জুতোর দোকানটা যেখানে, যে রাস্তার পাশে, সেই রাস্তার, সেই দোকানের ঠিক অপোজিটে, রাস্তার ওপারে একটা ড্রাগ স্টোর আছে, অর্থাৎ একটা ওষুধের দোকান আছে। সেইখানে মিস্টার বেন প্রাইস এসে উপস্থিত হলেন এবং সেখান থেকে তিনি রাস্তার ওপার থেকে সরাসরি মিস্টার রাল্ফ ডি স্পেন্সার, অর্থাৎ যাকে বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইন বলে জানেন, তাকে দেখতে পেলেন। হি গট এ গুড লুক অ্যাট রাল্ফ ডি স্পেন্সার, সরাসরি মিস্টার রাল্ফ ডি স্পেন্সারকে দেখতে পেলেন, যাকে তিনি জিমি ভ্যালেন্টাইন নামে চেনেন। এবং তারপর আমরা ভিডিও পার্ট 3-তে দেখব। তোমরা ফলো করতে থাকো এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা তোমাদের পাঠ্য বইটি বা টেক্সটটি সঙ্গে নিয়ে বসবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে আর কন্টিনিউ করছি না, ডেসক্রিপশন ফলো করো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দেখতে থাকবো। ভিডিও পার্ট 3 নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তোমরা টেক্সট বইটি ভালো করে বারে বারে আমার এই ভিডিওর সঙ্গে মেলাবে এবং মানেটা বোঝার চেষ্টা করবে। ভিডিও 1 এবং ভিডিও 2, পার্ট 1 পার্ট 2 এই দুটো না দেখলে পার্ট 3 বুঝতে পারবে না। ধন্যবাদ।